রাতের অন্ধকারে ঘরটা যেন আরও বেশি একাকী হয়ে উঠেছিল। রুহি আর শান্ত, দ্বিধার মাঝে এক সঙ্গী, এক শত্রু। শান্ত আবারও ঘরের দরজা খুলে ঢুকল। চোখে অদ্ভুত এক তৃষ্ণা, যেন কোনো কিছু পেতে চায়, আবার কিছু কিছু হারিয়ে ফেলতে চায়। বেবি ডল, শান্তের কণ্ঠে ভয়ের ছোঁয়া ছিল না, বরং এক ধরনের তৃপ্তি। তুই জানিস, তোর মতো একটা মেয়ে কেন আমি এত ভালোবাসি? শান্ত আস্তে আস্তে রুহির দিকে এগিয়ে আসে। কারণ তুই তো আমার নিজের পছন্দের নয়, তুই তো আমাকে ছাড়া কিছুই হতে পারবি না। রুহি দাঁড়িয়ে থাকে, শান্তর দিকে চোখ তুলে। তাতে কোনো ভয়ের চিহ্ন ছিল না, বরং এক ধরনের নির্বিকার প্রশান্তি, এক অসম্ভব দৃঢ়তা। তবে সে কিছুই বলে না। শান্ত আরও কাছে আসে, তার শরীরের গরম স্পর্শ রুহির ত্বকে ছড়িয়ে পড়ে। এখন আমার কথা শোন, বেবি ডল। শান্ত রুহির চুলে হাত বোলাতে বোলাতে বলে, তুই জানিস, আমি তোকে একবার বললাম না, ভালোবাসা কিভাবে প্রমাণ করা হয়? আপনি মিথ্যা বলছেন, রুহি শীতল কণ্ঠে বলে, আপনি আসলে আসক্ত, ভালোবাসা নয়। শান্তের মুখে এক অদ্ভুত হাসি ভেসে ওঠে, এটাই তো, রুহি, আমি আসক্ত, এক অন্ধ আসক্তি। এবং আমি চাই তুই জানিস, তুই ছাড়া আমার কিছুই নেই। রুহি দাঁড়িয়ে থাকে। তার চোখে কোনো ভয় নেই, তবে এক ধরনের কষ্টের ছায়া। তার অন্তর আর বাইরের পৃথিবী এক হয়ে গিয়ে অদ্ভুত এক শান্তি খুঁজে পায়, যেখানে ব্যথা ও ভালোবাসা হাত ধরাধরি করে চলেছে। শান্ত একেবারে তার সামনে এসে দাঁড়ায়। বেবি ডল, এবার আমার কাছে থাকবি, এই মুহূর্তে। নেও। আমি তোকে হারাতে পারি, রুহি। রুহি আর কিছু বলে না। সে কিছুটা শ্বাস ফেলে। শান্ত তার ঠোঁটে হাত রাখে, যেন তাকে আর কোনো শব্দ বের হতে না দেয়। তার চোখের দৃষ্টি অনেকটাই অন্য একদিকের কথা বলছিল, যেন সেই ভয়ঙ্কর আসক্তি একটা অভ্যন্তরীণ যুদ্ধের মতোই চলছিল। তুই কিছু ভাবিস না, শান্ত ধীরে বলে, আমি তোকে কখনো ছেড়ে যেতে দেব না। তুই শুধু আমার, রুহি। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে যায়, একমাত্র শব্দটুকু ছিল শান্তের শ্বাসপ্রশ্বাস আর রুহির স্তব্ধতা। এখানে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু একটি অন্ধ আসক্তি, যা কখনো শেষ হবে না। রুহি চোখ মুছে ফেলতে চাইলেও, সে জানত যে এখন আর কাঁদলে কোনো লাভ নেই। শান্ত তাকে চিরকালই বন্দি করতে চায়, এটা তার মনের এক অজানা বাসনা, এক অন্ধকার দৃষ্টিভঙ্গি। আর রুহি, সে জানে, একে পালাতে হলে তাকে নিজের সমস্ত শক্তি দিয়ে লড়তে হবে। ও শান্তর এই নোংরা খেলা শেষ করতে হবে। শান্ত রুহির সামনে দাঁড়িয়ে, তার মুখে আবারও সেই তাচ্ছিল্যের হাসি। বেবি ডল, তুই এখন নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখো, আমি জানি, একদিন তুই আমাকে ছাড়া কিছুই বুঝতে পারবি না। তুই কি ভাবছিস তুই আমাকে ছেড়ে যেতে পারবি? শান্তর কণ্ঠে ঠান্ডা, কিন্তু দৃঢ়তা ছিল। রুহি শীতলভাবে তার দিকে তাকিয়ে থাকে। আপনি যদি নিজের আসক্তি না বুঝতে পারেন, শান্ত, তবে আপনি কখনোই আমাকে বুঝতে পারবেন না। রুহির কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু ভিতরে এক অদ্ভুত শূন্যতা। সে জানত, শান্ত তাকে কখনোই ভালোবাসবে না, তার কাছে শুধু এটা একটা খেলা। শান্ত একটু এগিয়ে আসে, তার হাত রুহির চুলের মধ্যে দিয়ে চলে যায়, যেন এক এক্সপেরিমেন্ট, কিন্তু এবার রুহি সরে যায়। তার চোখে কোনো ভয় ছিল না, তবে হৃদয়ে এক অজানা রাগ জমেছিল। আপনি কি জানেন, শান্ত, আমি আপনার আসক্তির বন্দী হতে চাই না। আমাকে নিয়ন্ত্রণ করবেন না। আমি আমার জীবন নিজের মতো করে বাঁচতে চাই। শান্ত হেসে ওঠে। তুই যে জীবনের কোনো মানে বুঝিস না, বুঝছিস রুহি? তুই নিজেই আমাকে খুঁজে নিয়েছিস, তুই নিজে ভালোবাসতে চেয়েছিস। আর এখন বলছিস, তুই পালাতে চাস? চাহা। রুহি চোখ বন্ধ করে নেয়। সে জানত, শান্ত তার আসক্তিতে পুরোপুরি ডুবে গেছে, কিন্তু সে নিজের অস্তিত্ব বজায় রাখতে চেয়েছিল। আমাকে ভালোবাসেন না আপনি, শান্ত। আপনি শুধু আমার ওপর প্রভাব রাখতে চান। আমাকে অধিকার বলে ভাবেন। কিন্তু আমি সেই অধিকার মেনে নেব না। শান্ত মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে,
তার চোখে এক ধরনের বিষাক্ত উত্তেজনা। তুই ভালোবাসার অর্থ বুঝাতে পারবি না, রুহি। তুই আসলে জানিসও না কতটা গভীরে আমি তোর মধ্যে ডুবে আছি। তুই আমার আসক্তি, তুই আমার একমাত্র প্রিয়। রুহি এক টুকরো শ্বাস ছাড়ে। আপনি আমার জীবন জটিল করে ফেলেছেন, শান্ত। আপনার আসক্তির কারণে আমার আত্মা নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি আর আপনার সঙ্গে থাকব না। এই কথাগুলো শোনার পর শান্ত নিঃশব্দে তার দিকে তাকিয়েছিল। রুহি জানত শান্ত তাকে হারাতে চায় না, কিন্তু সেই মুহূর্তে সে নিজেকে হারিয়ে ফেলার ভয় থেকে মুক্তি পেতে চেয়েছিল। শান্ত একটু পেছনে সরে যায়, এক দৃষ্টিতে রুহির চোখে তাকিয়ে। তুই যখন বুঝবি তখন কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে জানেমান। শান্তর এসব উদ্ভট কথা শুনে রুহি বাঁকা চোখে শান্তর পানে চেয়ে থাকে। রুহি পালিয়ে যেতে চায়, কিন্তু তার চোখে এক ধরনের নির্জনতা ছিল, এক ধরনের নির্ভীকতা, যে যুদ্ধের ভিতর দিয়ে সে নিজেকে খুঁজে নিতে চেয়েছিল। ঘরের নিস্তব্ধতায় একমাত্র শান্তের ঘোরানো হাসি ভেসে ওঠে, কিন্তু রুহি জানত এবার আর সে ফিরে যাবে না। রুহি আর শান্ত, এদের সম্পর্ক যেন এক অনন্ত পথচলা, যেখানে ঘুরে ফিরে একই জায়গায় পৌঁছানো হয়। শান্তর প্রতি রুহির ঘৃণা একদিকে থাকলেও তার ভিতরে এক অদ্ভুত টান ছিল যা তাকে শান্তের কাছ থেকে দূরে যেতে দেয় না। কিন্তু শান্তের আসক্তি, তার অত্যাচার, সবকিছু যেন এক নিষ্ঠুর খেলা হয়ে উঠেছিল। ঘরটা একবার আবার নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু এবার শান্ত তার কণ্ঠে অনেক বেশি শীতল। তুই যে আমার থেকে পালাতে চাস, রুহি, তা জানি আমি। কিন্তু তুই কি জানিস, আমি যখন কিছু চাই সেটা আমি ঠিক নিজের করে পাবার জন্য সব করতে পারি। তোকে আমি ছাড়ব না, বেবি ডল, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত তোকে ছাড়ছি না আমি। শান্তের ঠোঁটের কোণে এক গাদাক হাসি ছিল। রুহি এবার এক সেকেন্ডের জন্য ভাবল, কিন্তু তারপর সে ঠান্ডা কণ্ঠে বলে, আপনি কি জানেন, শান্ত, আপনি আমার জন্য না হওয়া এক অভিশাপ হয়ে দাঁড়াচ্ছেন। আপনার আসক্তি আমাকে একে একে শেষ করে দিচ্ছে। আমি আপনার শিকারে পরিণত হতে চাই না। আমি আমার মতো বাঁচতে চাই। একদিন আমি আমার মতো করে বাঁচব। আপনার থেকে মুক্ত হব। মিলিয়ে নিয়েন, আহরাফ তাশফিল খান শান্ত। শান্ত রুহির দিকে এক চরম তাচ্ছিল্য দৃষ্টি দিয়ে তাকায় ও বাঁকা হাসি দেয়। আর বলে, আহা গো জিগার, তোর মুখে দেখি বলি ফুটছে, এত সাহস পেলি কই থেকে? দাঁতে দাঁত চেপে বলল শান্ত কথাটা। তুই কি জানিস, রুহি, এই যুদ্ধে আমি আর তুই একে অপরকে পরিপূরক। তুই না থাকলে আমি এক পাগল, আর আমি না থাকলে তুই একটা নির্লিপ্ততা হয়ে যাবে। শান্ত সামনে এগিয়ে আসে, তার হাত রুহির মুখের কাছে নিয়ে আসে। তুই আসলে জানিস আমি কি চাই, কিন্তু তুই এতটা সাহসী, শক্তিশালী হলে কি হবে? তোর ভেতরটা একবার ছিঁড়ে ফেললে তুই নিজেকে একটুও সুরক্ষা করতে পারবি না। রুহি এক মুহূর্তের জন্য হকচকিয়ে যায়। শান্ত যে কতটা নিষ্ঠুর হতে পারে তা এখন সে বুঝতে শুরু করেছে। কিন্তু তার অভ্যন্তরীণ শক্তি তাকে ঠেলে নিয়ে যায়, আর বলে, আমি যা চাই তা আপনি কখনো বুঝবেন না শান্ত। আপনার আসক্তি সেটা আপনার একমাত্র অস্ত্র, কিন্তু আমি আরও বেশি শক্তিশালী। আমি যে কোনো সময়, যে কোনো সেকেন্ড আপনার থেকে পালিয়ে যাব। মিলিয়ে নিয়েন। শান্ত তার চোখের দিকে তাকায়, যেন তার প্রতিটি শব্দ, প্রতিটি কণ্ঠস্বর রুহির মধ্যে আরও গভীরভাবে আছড়ে পড়ছে। আর ভাবছে, এতটুকু একটা মেয়ে কিনা আহরাফ তাশফিল খান শান্তকে হুমকি দিচ্ছে। শান্ত এক মুহূর্তে রুহির সব কথা গিলে নিজেকে শান্ত করে বলল, আমি কি চাই তা তুই বুঝতে পারবি, বেবি ডল। তুই যেখানে যাস না কেন, আমি তোর সাথে থাকব। তোর শরীর, তোর মনে, তোর পুরো দুনিয়ায় শুরু আহরাফ তাশফিল খান শান্ত বিচরণ করবে। তোর সব কিছু আমি নিয়ন্ত্রণ করব। তুই কখনো আমাকে ছাড়তে পারবি না। রুহি দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে যায়, কিন্তু শান্ত তার পথ আটকে দাঁড়ায়। তুই যে কোথাও যেতে পারনি না সেটা আমি জানি। তোর কোনো জায়গা নেই, রুহি, তুই শুধু আমার, এবং তুই যদি কিছু চাস সেটাও আমাকে চাবি, যদি কিছু নিয়ে ভাবিস সেটাও আমাকে নিয়েও ভাববি,
তোর সকল চাওয়া পাওয়া সব আমাকে নিয়ে থাকবে, আমি ব্যতীত অন্য কেউ হলে। আইসওয়ার জানে, মান আমার হাতে তোর ভয়ঙ্কর মৃত্যু হবে। সেই মৃত্যু যা আমি হাসতে হাসতে দিব, আই রিপিট, সেই মৃত্যু যা আমি হাসতে হাসতে দিব। রুহি তার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তার চোখে জ্বলন্ত এক ইচ্ছে। শান্ত, আপনি আমাকে এভাবে জোর করে রাখতে পারেন না। আমি আপনার কোনো ক্ষতি করনি, তাই আমাকে আমার মতো বাঁচতে দিন। নয়তো আমিও কম নই, আপনি আমাকে জ্বালালে আমিও আপনাকে পুড়িয়ে ছাই করে দিব। আপনি জানেন না, আপনার আসক্তি আমাকে আরও শক্তিশালী করেছে। আমি মুক্ত হব, স্বাধীন জীবন, এই মিথ্যা বিয়ে নামক নোংরা সম্পর্কের থেকে মুক্ত হব। শান্ত রুহির দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর তাচ্ছিল্য হাসে, যা রুহির গা জ্বলে উঠে, কিন্তু রুহি প্রকাশ করে না। তুই নিজেকে আবার কি ভাবছিস রুহি? আমাকে কতটা চিনিস? আহরাফ তাশফিল খান শান্তকে দেখে কিছু মনে হয় না নাকি? তুই চাইলেও আমার সাথে থাকতে হবে, না চাইবেও আমি তোকে যেতে দেব না। তুই আমার কাছে আছিস, থাকবি, আর একদিন যদি না, বা আমার মুখের উপর কথা বলিস, সে দিন তোর কি হবে আমি নিজেও জানি না। রুহি শুধু শুনল কিন্তু কিছু বলল না। কিন্তু রুহি জানত, এই যুদ্ধ শেষ হতে এখনও অনেক সময় বাকি। শান্ত তার জন্য ভয়ঙ্কর, কিন্তু সে নিজেও জানে এটা কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা ছিল আসক্তির অন্ধকার এক যাত্রা, যেখান থেকে ফেরার পথ খুবই সংকীর্ণ। রুহির মনটা এক ধাঁধার মতো। তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল, শান্তর আসক্তি তার ভিতরে প্রবাহিত হচ্ছিল, কিন্তু সে জানত, এই আসক্তি তাকে শেষ করে ফেলবে। শান্ত তার জীবনে ঢুকেছে এক অগ্নিপরীক্ষার মতো, যেখানে সে কখনো জিততে পারবে না, আর কখনো হারতেও পারবে না। এমন ভাবনার মাঝে শান্ত বলে ওঠে, কি ভাবছিস বেবি ডল? আরে জানে মান, আমাকে নিয়ে ভাবছিলে তাই না? আর ভাববি নাই বা কেন, আমি এত হ্যান্ডসাম সেক্সি হটফ। রুহি শান্তর এরকম লাগামহীন কথা শুনে নাক কুচকয়, আর বলে, এত নির্লজ্জ কেন আপনি? ভাষা এমন কেন ছি? শান্ত রুহির এমন কথা শুনে বলে, নির্লজ্জের মতো কিছু না করেই যদি নির্লজ্জ হতে হয়, তাহলে সেই কাজ করেই না হয় নির্লজ্জ হই। কি বলিস ফুলটুসি? রুহি শান্তর ইঙ্গিত বুঝে চুপসে যায়। শান্ত দাঁড়িয়ে থাকে, যেন রুহির প্রতিটি অনুভূতি সে নিজেই অনুভব করছে। তুই আমাকে কখনো ছাড়তে পারবি না, তাই পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। শান্ত আবারও কণ্ঠে সেই ঠান্ডা তাচ্ছিল্য নিয়ে বলে, তোর মধ্যে একটা অদ্ভুত মিষ্টি শক্তি আছে, কিন্তু তুই যত পালানোর চেষ্টা করবি তোর কষ্ট তত বাড়বে। রুহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার শরীরের প্রতিটি রোম যেন শান্তের শব্দে জ্বলছে। আপনি আমার কাছে আসছেন শান্ত, কিন্তু আমি আপনার কাছে হারব না। আপনার উদ্দেশ্য পূরণ করতে দিব না। আপনার আসক্তি, সেটা আপনার নিজস্ব অন্ধকার, কিন্তু আমি সেই অন্ধকারে ঢুকব না। শান্ত এক পা এগিয়ে আসে, তার চোখে এক অদ্ভুত উন্মাদনা ছিল। তুই যেভাবে আমাকে কাছে আসতে না বলছিস, তাহলে তো আমি আরও বেশি কাছে আসব। তুই আমার থেকে দূরে যাবি তো আমি আরও কাছে আসব। আমার থেকে পালাতে পারবি না রুহি। আমি জানি তুই যে পালাতে চাস। আমি বুঝি তোর ভিতরটা চির ধরছে, কিন্তু তুই জানিস আমি তোর সঙ্গে আছি। আমি তোর ভেতরটা নিয়ন্ত্রণ করব, তোর প্রতিটি পদক্ষেপ। রুহি এক মুহূর্ত চুপ থাকে, কিন্তু তার চোখে আগুন জ্বলে ওঠে। কখনোই না শান্ত, আপনি আমার ভেতরের কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি জানি আপনি শুধু আমাকে ভেঙে ফেলতে চান, কিন্তু আমি এই যুদ্ধটা জিতব। আপনি একদিন আমাকে ছাড়তে বাধ্য হবেন। শান্ত হেসে ওঠে, এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। আমাকে কখনো ছাড়তে বলিস না রুহি। তুই যতবার পালাতে চাস, আমি ততবার তোকে আমার কাছে ফিরে আনব। তোর ভেতর যে ঘৃণা জমেছে, সেটা আমার জন্যই। আর তুই যত বেশি আমাকে ঘৃণা করবি, ততই আমি তোর দিকে আরও বেশি আসব। রুহি তার চোখে আরও বেশি দৃঢ়তা নিয়ে বলে, আপনি ভুল বুঝছেন শান্ত। আমি আপনার কাছে থাকব না, আর আপনি আমাকে কখনো দখল করতে পারবেন না। আমি নিজেকে ঠিক আপনার হাত থেকে ছাড়িয়ে নিব।
আমি আপনার আসক্তি থেকে বের হবি। শান্ত হঠাৎ করে রুহির চুলের মুঠি ধরে আর বলে, খুব সাহস বেড়েছে না বান্দির বাচ্চা। কিছু বলছি না বলে জানে মেরে পুঁতে রেখে দিব। কিছু মনে হয় না আমাকে না। তোর খলিজা মেপে দেখব কত বড় হইছে। শান্তর চোখে এক ভয়ঙ্কর আগুন ছিল। একদিন তুই বুঝবি, আমাকে ছাড়া কিছুই বুঝতে পারবি না। আমি তোকে চিরকাল নিজের মতো করব। রুহি তার দিকে এক মুহূর্ত তাকায়, তারপর ঘরের দরজা খুলে বাইরে চলে যেতে চায়, কিন্তু শান্ত তার পথ আবার আটকে দেয়। তুই কোথাও যেতে পারবি না রুহি। তুই আমার এবং শুধু আমার। এবার রুহির মনে যেন কোনো প্রাচীর তৈরি হয়। শান্ত আর তার প্রতিদ্বন্দ্বী ছিল না, বরং এখন সে নিজের জন্য লড়েছিল। সে জানত, এই যুদ্ধটা তাকে একদিন জিততেই হবে, না হলে সে শান্তর হাতে নিজেকে হারিয়ে ফেলবে। রুহি যেন শান্তর আসক্তির বিরুদ্ধে এক নতুন যুদ্ধ শুরু করেছে। তবে এই যুদ্ধ তার সহজ হবে না। শান্ত এক অন্ধকার সৈন্য, যার হাতে এক ভয়ঙ্কর শক্তি আর অসীম নিয়ন্ত্রণ। আর রুহি, সে জানে তার অস্তিত্বই শান্তের জন্য একটা পরীক্ষার মতো। কিন্তু তার ভেতর থাকা এক অদৃশ্য মায়া তাকে টেনে নিয়ে যায়। একদিকে শান্তের আসক্তি, অন্যদিকে নিজস্ব স্বাধীনতা। ঘরটা শুনশান হয়ে আছে। আজ ৮ দিন যাবৎ রুহি এ ঘরটাতে বন্দী। সেদিনের পর রুহি আর ঘরের বাহিরে বের হয়নি। বের হবার চেষ্টা করেনি তা নয়, করেছিল, কিন্তু শান্তর জন্য সেই সুযোগ পায় নাই। শান্ত রুহির কাছে এসে রুহিকে জ্বালিয়ে আবার বাহির থেকে তালা মেরে চলে যেত। বাহিরে কিছু মেয়ের কথা শুনেছিল রুহি, কিন্তু দেখেনি। দেখবেই বাকি করে শান্ত কি তাকে বের হতে দিয়েছিল নাকি। এ কয়দিন রুহি ঠিক মতো খেয়েছিল কি না জানা নেই। শরীরটা ফুরবল হয়ে গেছে। খিদের তাপে চোখে আবছা দেখছে। এমন সময় শান্ত ঘরে ঢোকে। হাতে তার একটা বিরিয়ানির প্যাকেট, সাথে পানির বোতল। রুহি শান্তকে দেখে খিদের জ্বালায় ও রাগের মাথায় বলে ফেলে, মানুষের কাতারে পড়েন নাকি জানোয়ারের। কি পেয়েছেন আমাকে? হে, মারার হলে মেরে ফেলুন। এভাবে প্রতিনিয়ত মারার কি দরকার? মেরে ফেলুন, এ জীবন চাই না। মানলাম বের হতে দিবেন না, তাই বলে কি খেতেও দিবেন না? এতটা পাষাণ মানুষ কিভাবে হয়? শান্ত বুঝল খিদের তাপে এইসব বলছে, তাই সে আর কথা বাড়াল না, শুধু বলল, এ যে তোমার খাবার, জানে মান খেয়ে নাও। এবার থেকে খাবারের আর কষ্ট করতে হবে না তোমাকে। আমি সব ব্যবস্থা করতে বলেছি। রুহি শান্তর তুমি বলাটা হজম করতে পারল না, ভীষণ অবাক হল। আর হবে বানায় কেন? যে মানুষ তুই ছাড়া কিছু বলতো না, কত বাজে ব্যবহার করত। আজ সে তুমি বলছে, আবার খাবার নিজ হাতে দিচ্ছে। তাই চট করে বলল, আমাকে এত সহানুভূতি দেখাতে হবে না। নিয়ে যান আপনার খাবার। শান্ত রুহির টেরামি বুঝতে পেয়ে বলল, ঠিক আছে। তারপর একজন কাজের মেয়েকে বলল, ইসা খাবারগুলো নিয়ে যাও। শান্তর কথা শুনে রুহি এ থাবায় সব খাবার নিয়ে খেতে লাগল। তা দেখে শান্ত টোট কামড়ে হাসল। শান্ত আজ রুহির কাছে আরেকটু গভীরে চলে যেতে চায়। আজ তার কণ্ঠে আগের মতো ভয়ঙ্কর কিছু নেই, বরং আছে একটা অদ্ভুত নির্লিপ্ততা ছিল। বেবি ডল, শান্ত ঠান্ডা কণ্ঠে বলে, তুই যতই পালাতে চাস না কেন, তোর শেষ স্থায়ী নাম হবে আমার নামে। তুই যে পালাতে চাস, সেটা ঠিক। কিন্তু আমি জানি তুই আমার কাছে শেষমেশ আসবিই। আমার তোর কষ্ট দেখার প্রয়োজন, তোর কষ্ট আমাকে মেলা সুখ দেয় রে, ভীষণ সুখ। রুহি চুপচাপ দাঁড়িয়ে থাকে, দৃষ্টি শান্তর দিকে তাক করে। তার চোখে আজ আর কোনো ভয় নেই। আজ মনটা আরও অনেক কঠিন হয়ে উঠেছে। শান্ত, আপনি যতটা চান আমাকে শাসন করতে, আমি ততটা আপনার শাসনের বশীধর হব না। রুহি জানে, শান্তের আসক্তি তাকে শারীরিকভাবে আটকাতে পারবে, কিন্তু সে আত্মবিশ্বাসী ছিল। তার মনে কোনো দিন শান্ত কখনোই আশ্রয় নিতে পারবে না। শান্ত এক পা এগিয়ে আসে। তো, রুহি আরেক পা পিছয়। পালাচ্ছ কেন বেবি ডল? রুহি এবার থেমে যায়, শান্তর তুমি শুনে। শান্ত এবার রুহির অনেকটা কাছে এসে বলতে শুরু করে, কি ডার্লিংক, হাওয়া ফুস, কোথায় আপনার বাহাদুরি? এখন চুপ কেন? সাহস কি মাটির নিচে লুকিয়েছে নাকি?
শান্তর এমন কথায় রুহি হতভাগ, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় শান্তর দিকে। এমনিতেই শান্ত এত কাছে আসায় আর ঘৃণা ও ভয়ে নাজেহাল অবস্থা। তার মধ্যে এমন রসিকতা যেন রুহির রাগ, দুঃখ, ঘৃণা সব একসাথে হয়ে কান্না করার মতো অবস্থা। কিন্তু রুহি কাঁদবে না শান্তর সামনে তো একদমই না। রুহির এসব ভাবনার মাঝে শান্ত বলে উঠে, জানে মান তোমার সাহসগুলো গেল কই? ডাকো একটু ওদের আমার সাথে পরিচয় করিয়ে দাও। রুহি হা করে তাকিয়ে আছে। শান্ত আবার বলে, আচ্ছা বলো কই লুকিয়েছে, আমি খুঁজে বের করব বলো কই হে বেটা। আমার সেক্সি বেবি ডলরে একা রেখে গেছে কই হে বাহিন চোদ। আজ রুহি চপচাপ ওর অদ্ভুত আচরণ দেখে যাচ্ছে। শান্ত ফের বলে, মাটির নিচে লুকোয় নাই তো, বলেই ধাপ ধাপ করে লাথি মারল 3-4টা। সাথে রুহি কেঁপে উঠল। শান্ত তা দেখে হাসতে হাসতে রুহির আরও কাছে এসে ফিসফিসিয়ে বলতে লাগলে, বেবি তুমি আমার কয়েকটা লাথির শব্দ শুনে কাঁপছ। আমি যখন তোমায় পায়ের সাথে পিষে মেরে ফেলব তখন কি করবা? তার কণ্ঠে যেন একটা নিঃশ্বাস চাপা হুমকি। তুই বুঝতে পারছিস না রুহি, যে সময় তুই পালানোর চেষ্টা করবি, সেই সময়ই তোর পরিণতি ভয়ঙ্কর হবে। আমি তোকে ছাড়ব না। রুহির চোখে এখন এক ধরনের চ্যালেঞ্জ ছিল। আপনি যে আমাকে চ্যালেঞ্জ আর হুমকি দিচ্ছেন তা আমি ভালো মতেই বুঝতে পারছি শান্ত। তাই আমি আপনার চ্যালেঞ্জ বা হুমকি কোনোটাকেই প্রজ্ঞা করি না। একদিন আমি আপনাকে আটকে দেব। আপনার আসক্তি শুধু আপনার পাগলামি, আর আমি সেই পাগলামি থেকে বের হব। আপনার মতো মানুষকে ভালোবাসা তো দূর ভালো লাগাও যায় না। শান্ত রুহির দিকে তাকিয়ে থাকে। হুট করে রুহির গলা চেপে ধরে আর বলে, সালির মেয়ে বেশি উড়িস না। পাখা কেটে দিব। রাস্তার মেয়ে ছিলি। যখন ছেলেরা রাস্তায় ফেলে গিয়েছিল তখন কই ছিল তোরে বাহাদুরি? আমার উপর কথা বললে না জবান ছিঁড়ে দিব। বলে মেঝেতে ফেলে দিল। তারপর বলল, তুই যে নিজেকে এত শক্তিশালী ভাবিস, কিন্তু তোর ভেতর যে দুর্বলতা, সেটা আমি জানি। তুই এত সহজে আমার কাছে আসছিস। এখন আর তোকে সহজে ছাড়তে পারব না। রুহি ঠোঁট চেপে কষ্টের হাসি দেয়, আপনি যতটা চান আমাকে ভাঙতে, আমি ততটাই শক্ত হব। আপনি আমাতে ছড়িয়ে গেছেন। আপনি পালাচ্ছেন শান্ত, আপনি আমাকে ছাড়া থাকতে পারবে না। এটা না বলে অন্য কিছু বুঝাচ্ছেন। আমিও দেখব কত দূর অবধি পালাতে পারেন। এবার শান্ত রুহির দিকে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সে এক সেকেন্ডের জন্য নিজের শক্তি ফিরে পেতে চায়, কিন্তু রুহির চোখে একটা ছায়া যেন শান্তের ভেতরে গিয়ে কাঁপছে। রুহিকে এর আগে এত ভালো করে দেখেনি শান্ত। আজ যেন এক অন্য রুহিকে দেখছে। এবার শান্ত এক অন্ধ আসক্তির অন্ধ ভালোবাসা পরিণত হচ্ছে। আজ রুহিকে দেখে শান্তর সময় ও নিঃশ্বাস থেমে গেছে। এত মায়াবিনী, এত রূপতী, এত সুন্দর মেয়ে কখনো দেখেছে কি শান্ত? হয়তো না। রুহির হাঁটুর নিচ অবধি চুলগুলো মেঝেতে পড়ে আছে এলোমেলো হয়ে। কাঁচা হলুদ সাদা ফর্সা গায়ের রং যেন চকচক করছে। মুখে ক্লান্তির ছাপ, কয়দিন ঠিকমতো না খাওয়াতে এমন অবস্থা তা বুঝতে পারছে শান্ত। শান্ত একটা শুকনো ডোক গিলে বলতো লাগল, তুই যে আমাকে ছাড়া কিছু ভাবিস না, সেটা আমি জানি। কিন্তু তুই কি জানিস, রুহি, আমি তোকে ছিঁড়ে ফেলব, তারপর তোকে আবার গরব। তুই আমার চিরকাল থাকবি, তা না হলে তুই মরিব। রুহি তার কথা শুনে একটু থেমে যায়, তারপর ধীর কণ্ঠে বলে, আপনার আসক্তি, আপনার পাগলামি, আমি এই যুদ্ধটা জিতব। আপনি একদিন দেখবেন, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারি। শান্ত হেসে উঠে, তার হাসি যেন ভয়ঙ্কর একটি হুমকি। তুমি যেখানেই পালাতে চাস, আমি সেই জায়গায় পৌঁছাব। তোমায় কিছুই রক্ষা করতে পারবে না, রুহি। তুমি শুধু আমার হয়ে থাকবে বেবি ডল। রুহি একবার পিছনে তাকায়, তারপর আবার শক্ত হয়ে বলে, কি ভেবেছেন, শান্ত? আপনার আসক্তি আমাতে পরিণত হতে দিব? না। আমি এই যুদ্ধটা আমার মতো জিতব। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শান্ত তার দিকে এক পলক তাকিয়ে থাকে, তারপর মনে মনে আবার প্রস্তুতি নেয়, রুহিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য, তবে এবার তার নিজের প্রতি অজ্ঞাত এক ভয়ও প্রবাহিত হতে শুরু করে।
এ ভয় কিসের? রুহিকে জ্বালানোর নাকি অন্য কিছু, নাকি শুধু এক অন্ধ আসক্তি? রুহি আর শান্তর সম্পর্ক এখন এক কঠিন যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে দুজনেই একে অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শান্তর আসক্তি যত গভীর হচ্ছে, রুহির মানসিক শক্তি ততই দৃঢ় হচ্ছে। সে জানে, তার একমাত্র অস্ত্র তার আত্মবিশ্বাস এবং সংকল্প। শান্ত রাজধানী থেকে আজ 4 দিন পরে বাড়িতে ফিরল। এ 4 দিন রাতে ঠিকমতো ঘুমিয়েছিল কি না ঠিক নেই। ব্যস্ততায় কেটেছে 4 দিন। খাবার ও সময় ঠিক মতো পায়নি। শান্তর এতটা কাঠনি করতে হতো না, যদি তার অ্যাসিস্ট্যান্ট আদিত্য সুস্থ থাকত। আজ প্রায় 15 দিন যাবৎ হসপিটালে ছিল। হসপিটালে থাকার কারণটা হচ্ছে শান্তর অ্যাসিস্ট্যান্ট হওয়ায় শান্তর শত্রুপক্ষের লোক আদিত্য এর উপর হামলা করে, যার ফলস্বরূপ 15 দিন হাসপাতালে থাকতে হয়। আজ তাকে হসপিটাল থেকে রিলিজ দিয়েছে। এখন মোটামুটি ঠিক আছে। সুস্থ হয়ে শান্তর সাথে আবারও যোগ দিয়েছে। শান্ত না করেছে, কিন্তু আদিত্য বলেছে পারবে, তাই শান্ত আর কথা বাড়ায় নাই। শান্ত আর আদিত্য ড্রয়িং রুমের দিয়ে সিঁড়ি বেয়ে উঠছিল, হঠাৎ শান্ত থেমে যায় রুহির রুমের সামনে। আদিত্য ভয় পেল, মনে মনে ভাবল কি করল আবার। এজটা শুকনো ডোক গিলল আর আমতা আমতা করে বলল, ভাই থামলেন যে? কি সমস্যা? শান্ত হাতের ইশারায় ওকে যেত বলল। আদিত্য কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায়। শান্ত ঘরের মধ্যে প্রবেশ করে, তার চোখে এক অদ্ভুত উত্তেজনা। তার মুখে হাসি ছিল, তবে তা তীক্ষ্ণ ছিল। হই আরাব বেবি ডাওয়া। রুহি হকচকিয়ে উঠে। হঠাৎ শান্তর আগমনে ভরকে যায়, মেঝে থেকে ওড়নাটা তুলে দ্রুতসম্ভব গায়ে চড়ায়। আর রাগে গজ গজিয়ে বলতে থাকে, অভদ্র লোক কোথাকার, ভদ্রতা জানেন না, এভাবে রুমে ঢুকেন কেন? নক করে ঢুকতে পারেন না? শান্ত রুহিকে আরও জ্বালানোর জন্য বলে, আমি এত সুন্দর করে বললাম বেবি ডল, আর তুমি বললা অভদ্র লোক। দেখে ছেংড়ি, আমি এখনো 24 বছরের তাগড়া যুবক, আর তুমি লোক বললে? আহা কি দুঃখ, তোমার বুকে মাথা রাখি। কাছে আসো বেবি ডল। অসভ্য লোক। সুইট হার্ট। আবাদরা। জানে মান। রুহি। রুহি আরও পিছিয়ে যায়, নাকমুখ সিটকোয়, ঘৃণা লাগছে ওর শান্তর কথাগুলো। তাও সে চুপ থাকে। শান্ত হঠাৎ বলে, সুইট হার্ট, 4 দিন কি মিস করছো আমাকে? রুহি শান্তর দিকে তাকায়। শান্ত যেন আজ রুহির চাহনির প্রেমে পড়ে গেল। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। শান্ত রুহির দিকে তাকিয়ে থেকে বলে, কণ্ঠ ঠান্ডা অঙ্গীকার নিয়ে বলে, তুই জানিস, আমি তোকে ছাড়ব না। তুই কি কখনো বুঝবি যে, তুই আমার জন্য কি? রুহি চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ বলে, আপনি কি মনে করেন, আমি আপনার খেলার পুতুল হব? আমি আপনার খেলার বস্তু নই, শান্ত। শান্ত এক পা এগিয়ে আসে, তার চোখে এক ধরনের অস্থিরতা ছিল। তুই পুতুল, তবে তা অন্য কারো নয়, শুধু আমার। এই আহরাফ তাশফিল খান শান্ত এর শুধু তার। তুই জানিস, তুই আমার একমাত্র অমূল্য সম্পদ। তোর কান্না, তোর দুঃখ, তোর হাসি, এসবই তো আমার প্রয়োজন। রুহির চোখে এক দৃঢ়তা, এক প্রতিজ্ঞা ছিল। আমার কান্না আর দুঃখের মধ্যে কোনো সুখ আপনি খুঁজে পাবে না। শান্ত, আমি আর আপনার অধীন হতে চাই না। বলেই কান্না করতে লাগলে রুহি।